যুক্তরাষ্ট্রে আবার বাকস্বাধীনতা ফিরিয়ে আনবেন বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতা গ্রহণের পর স্থানীয় সময় মঙ্গলবার রাতে প্রথমবারের মতো কংগ্রেসের যৌথ অধিবেশনে দেয়া ভাষণে ট্রাম্প কথা বলেন। ভাষণে ট্রাম্প জানান, ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার জন্য আলোচনার টেবিলে বসতে প্রস্তুত জেলেনস্কি। পুরো ভাষণে ডেমোক্র্যাটদের সমালোচনায় মুখর ছিলেন ট্রাম্প। পাশাপাশি প্রশংসায় পঞ্চমুখ ছিলেন ইলন মাস্কের। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। America is back. আমেরিকা ইজ ব্যাক এবং আমরা সবেমাত্র শুরু করছি, এই দুই স্লোগান দিয়েই কংগ্রেসের যৌথ অধিবেশনের বক্তব্য শুরু করেন ট্রাম্প। শুরুতেই ট্রাম্প প্রতিশ্রুতি দেন তিনি সরকারি সেন্সরশিপের অবসান ঘটাবেন ও বাক স্বাধীনতা পুনরুদ্ধার করবেন। সীমান্ত শক্তিশালী করতে আইন পাশে কংগ্রেসের প্রতি আহ্বান জানান ট্রাম্প। Of the golden age of America. আমাদের গর্ব ফিরে এসেছে, আমাদের আত্মবিশ্বাস ফিরে এসেছে এবং আমেরিকার স্বপ্ন আগের চেয়ে আরো বড় এবং উন্নততর হয়ে উঠছে। যুক্তরাষ্ট্র এমন এক প্রত্যাবর্তনের দ্বারপ্রান্তে যা বিশ্ব কখনো দেখেনি এবং সম্ভবত আর কখনো দেখবে না। ট্রাম্প ভাষণে তার নতুন বাণিজ্য নীতির পক্ষে সাফাই গান। ভারত সহ আরো বেশ কয়েকটি দেশের উপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। হোয়াইট হাউসে জেলেনস্কির সঙ্গে নজিরবিহীন বাকবিতণ্ডায় জড়ানোর পর কংগ্রেসের ভাষণে ইউক্রেন নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেন ট্রাম্প। তিনি জানান, আলোচনার জন্য প্রস্তুত জানিয়ে চিঠি দিয়েছেন জেলেনস্কি। Earlier today I received an important letter from President Zelensky of Ukraine. আমি ইউক্রেনের বর্বর সংঘাত শেষ করতে অক্লান্ত পরিশ্রম করছি। প্রতি সপ্তাহে হাজার হাজার রাশিয়ান এবং ইউক্রেনীয় নিহত হচ্ছেন। আমি এই যুদ্ধ বন্ধ করতে চাই। My team and I stand ready to work under President Trump's. জেলেনস্কি চিঠিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ চুক্তিতে রাজি হয়েছেন এবং যুদ্ধ শেষ করতেও প্রস্তুত আছে বলে জানান ট্রাম্প। And I also have a message tonight for the incredible people of Greenland. গ্রিনল্যান্ডকে মার্কিন যুক্তরাষ্ট্রের অংশ করার ইচ্ছার কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, যে কোনোভাবে হোক আমরা তা অর্জন করবই। ট্রাম্পের বক্তৃতার প্রথম ঘণ্টায় কয়েক ডজন ডেমোক্র্যাট ওয়াকআউট করেন। টেক্সাসের প্রতিনিধি আল গ্রিন ট্রাম্পের বক্তৃতা বাধাগ্রস্ত করলে হাউস স্পিকার তাকে সরিয়ে নেবার নির্দেশ দেন। বিক্ষোভ হয়েছে বাইরেও। এ সময় ট্রাম্পের নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের বিরুদ্ধে স্লোগান দেন বিক্ষোভকারীরা। মনিরুজ্জামান বাবু, ৭১। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর মঙ্গলবার প্রথমবারের মতো কংগ্রেসে যে ভাষণ দেন তার বিরোধিতা করে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় তুলেছেন দেশটির ডেমোক্র্যাট নেতারা। ট্রাম্পের ভাষণের পরপরই নিজের এক্স অ্যাকাউন্টে কংগ্রেসের সাবেক স্পিকার ও ক্যালিফোর্নিয়ার প্রতিনিধি ন্যান্সি পেলোসি ট্রাম্প মিথ্যাচার করেছেন বলে অভিযোগ তুলেছেন। তিনি বলেন, ট্রাম্পের বাজেট নিয়ে পরিকল্পনা দেশটির বিলিয়নিয়ারদের ট্যাক্সের টাকা বাঁচাবে ঠিকই, কিন্তু হাজারো মার্কিন নাগরিকের স্বাস্থ্যসেবাকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করবে। ট্রাম্প মঙ্গলবার ১০০ মিনিটের বক্তব্য দেন, যা মার্কিন ইতিহাসে কংগ্রেসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে দেয়া কোনো প্রেসিডেন্টের ভাষণ। এই বক্তব্য চলাকালে প্ল্যাকার্ড হাতে ট্রাম্পের বিভিন্ন নীতির বিরোধিতা করেন ক্ষমতাসীন ডেমোক্র্যাটরা। ম্যাসাচুসেটস, কানেকটিকাট, হাওয়াই ও নিউ হ্যাম্পশায়ারের সেনেটররা এ সময় ট্রাম্পের বিরোধিতা করেন। যুক্তরাষ্ট্রে দ্রব্যমূল্য বেড়ে যাওয়ার জন্য ট্রাম্পকে দায়ী করেন তারা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে হওয়া বাকবিতণ্ডার জন্য দুঃখ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। এছাড়া রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র যে পথে এগোতে যাচ্ছে সেই পথে এগোতে ইউক্রেন প্রস্তুত আছে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। মঙ্গলবার এক্সে এ নিয়ে দীর্ঘ পোস্ট দিয়েছেন জেলেনস্কি। যুক্তরাষ্ট্র ইউক্রেনের সব ধরনের সহায়তা বন্ধ করার ঘোষণা দেওয়ার পর প্রথমবারের মতো মুখ খুলেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট, যদিও এই বিষয়টি নিজের পোস্টে উল্লেখ করেননি তিনি বলেন, কেউই সীমাহীন যুদ্ধ চায় না। দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য যত দ্রুত সম্ভব আলোচনার টেবিলে আসতে তিনি প্রস্তুত। উল্লেখ করে বলেন, অন্য যে কারো চেয়ে ইউক্রেনই শান্তি চায় বেশি। তিনি বলেছেন, যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে হতে পারে বন্দীদের মুক্তি এবং আকাশে মিসাইল, ড্রোন ওড়া বন্ধ, সঙ্গে জ্বালানি ও অন্যান্য বেসামরিক অবকাঠামোর ওপর হামলা বন্ধ। এছাড়া রাশিয়া যদি মানে, সমুদ্রেও যুদ্ধবিরতি হতে পারে।
ইউক্রেন সামরিক প্রযুক্তির ক্ষেত্রে উন্নতি করলেও যুদ্ধের জন্য এখনো মার্কিন ও ইউরোপীয় সহায়তার উপর অনেকাংশে নির্ভরশীল। তাই বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা স্থগিতের ফলে যুদ্ধের ময়দানে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা কঠিন হবে ইউক্রেনের জন্য। একই সাথে এটি কিয়েভের জন্য মনস্তাত্ত্বিক ধাক্কাও। তবে ইউরোপ পাশে থাকলে কোনো বিপর্যয় হবে না বলে দাবি ইউক্রেনের। আরও জানাচ্ছেন মাহফুজুর রহমান। ইউক্রেনকে অস্ত্র, গোলাবারুদ, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, স্টার্লিং স্যাটেলাইট, গোয়েন্দা তথ্য সহ নানা সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকরা বলছেন, মার্কিন প্রযুক্তির অস্ত্র ছাড়া ইউক্রেনের জন্য কার্যকর প্রতিরোধ করা কঠিন হবে, কারণ দেশটি স্বল্প খরচে ড্রোন তৈরি করলেও গোলাবারুদ সরবরাহ বন্ধ হলে সেটি যথেষ্ট হবে না। বিশেষ করে জিপিএস নির্ভর জিএমএলআরএস রকেটের সরবরাহ বন্ধ হলে রাশিয়ার সম্মুখ সেনারা পেছন থেকেই আরও শক্তিশালী আক্রমণ চালাতে পারবে। আবার পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র না থাকলে রাশিয়ার সুপারসনিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবেলা করা প্রায় অসম্ভব হয়ে পড়বে ইউক্রেনের জন্য। ফ্রান্স ইতালির এসএএমপিটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এর বিকল্প হতে পারে, তবে এটি এখনও ব্যাপক উৎপাদনে যায়নি ইউরোপ। ইউক্রেনের সামরিক যোগাযোগের জন্য স্টার্লিং স্যাটেলাইট ইন্টারনেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর খরচ পোল্যান্ড বহন করলেও মূল নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে। এক্ষেত্রে ইউক্রেন কিছু বিকল্প ব্যবস্থা তৈরি করলেও সেগুলো রাশিয়ার রণকৌশলের বিরুদ্ধে দুর্বলই থাকবে। নেটো ও মার্কিন গোয়েন্দা নজরদারি বন্ধ হলে রিয়েল টাইম টার্গেটিং সুবিধা হারাবে ইউক্রেন। তাই সামরিক বিশ্লেষকরা বলছেন, মার্কিন সহায়তা পুরোপুরি বন্ধ হলে কিয়েভের পূর্বাঞ্চলে প্রতিরোধ কঠিন হবে। একই সাথে এটি দেশটির শুধু সামরিক নয়, মনস্তাত্ত্বিক ধাক্কাও বটে। এরপরও ইউরোপের উপরেই ভরসা ইউক্রেনের। যুক্তরাষ্ট্র আমাদের অংশীদারদের কাছ থেকে সম্ভাব্য সহায়তা সীমিত করলে সেটি আমাদের জীবনকে আরো কঠিন করে তুলবে। যদি ইউরোপের অংশীদারদের কাজ করার স্বাধীনতা থাকে এবং তাদের সময়, ইচ্ছা ও অর্থ দিয়ে আমাদের সাহায্য করতে পারে, তাহলে কোনো বিপর্যয় হবে না। ইউক্রেনের সামরিক প্রযুক্তিবিদদের অভিযোগ, মার্কিনিরা ইউক্রেনকে একটি পরীক্ষাগার হিসেবে ব্যবহার করেছে, যেখানে নতুন প্রযুক্তির পরীক্ষা করা হয়েছে। তাই মার্কিন সমর্থন বন্ধ হলে শুধু ইউক্রেন নয়, পশ্চিমা বিশ্বও ক্ষতিগ্রস্ত হবে। মাহফুজুর রহমান, ৭১। নিজেদের পণ্যের ওপর শুল্ক আরোপের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক আরোপ করেছে প্রতিবেশী দেশ কানাডা। দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো $30 বিলিয়ন মূল্যের মার্কিন পণ্য আমদানিতে তাৎক্ষণিকভাবে 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র কানাডার বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধ শুরু করেছে বলেও মন্তব্য করেছেন তিনি। ট্রুডো জোর দিয়ে বলেন, কানাডিয়ানরা যুক্তিসঙ্গত এবং ভদ্র, কিন্তু লড়াই থেকে পিছপা হবে না, বিশেষ করে যখন দেশের কল্যাণ ঝুঁকিতে থাকে। মঙ্গলবার পার্লামেন্ট হিল থেকে বক্তৃতাকালে ট্রুডো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের সমালোচনা করেন এবং বলেন, শুল্ক আরোপের বিষয়টি অত্যন্ত বোকা ব্যাপার। তিনি কানাডার মতো ঘনিষ্ঠ মিত্র এবং মার্কিন অংশীদারের ওপর শুল্ক আরোপ করার সময় ভ্লাদিমির পুতিনের সাথে কাজ করার যুক্তি নিয়েও প্রশ্ন তোলেন। এর আগে কানাডা এবং মেক্সিকোর ওপর 25% মার্কিন শুল্ক কার্যকরের ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার থেকেই এই শুল্ক কার্যকরের কথা জানানো হয়। মার্কিন আমদানি পণ্যের ওপর 15% পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে চীন। মঙ্গলবার মুরগি, শূকর, সয়াবিন, গরুর মাংস সহ গুরুত্বপূর্ণ মার্কিন কৃষি পণ্যে শুল্ক আরোপ করেছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। একই সাথে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসার ক্ষেত্রে নিয়ন্ত্রণেরও সিদ্ধান্ত নিয়েছে বেইজিং। সব মিলিয়ে প্রায় $2,100 কোটি মূল্যের মার্কিন পণ্যে 10 থেকে 15% নতুন শুল্ক আরোপ করেছে চীন। এটি আগামী 10 মার্চ থেকে কার্যকর হবে। তবে এরই মধ্যে চালান হয়ে যাওয়া পণ্য আগামী 12 এপ্রিল পর্যন্ত শুল্কের আওতামুক্ত থাকবে। চীনা মন্ত্রণালয় বলছে, যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত মুরগি, গম, ভুট্টা এবং তুলার ওপর বাড়তি 15% এবং সয়াবিন, শূকর ও গরুর মাংস, সামুদ্রিক খাদ্য, ফলমূল, শাকসবজি সহ দুগ্ধজাত পণ্যের ওপর বাড়তি 10% শুল্ক আরোপ করা হবে। এছাড়া একই দিন 10টি নতুন মার্কিন প্রতিষ্ঠানকে অবিশ্বস্ত তালিকায় রেখেছে বেইজিং। এসব প্রতিষ্ঠানের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য আপাতত বন্ধ সহ চীনে নতুন কোনো বিনিয়োগ করতে পারবে না তারা।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজাকে পুনর্গঠনের অংশ হিসেবে বৈঠকে বসেছে আরব দেশগুলোর জোট আরব লীগ। মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত এই সম্মেলনে একটি প্রস্তাব উত্থাপন করেছে মিশর। এতে সমর্থন জানিয়েছে সবগুলো দেশ। এই প্রস্তাব অনুযায়ী 3 ধাপে গাজার পুনর্গঠনের কাজ হবে, যেটির অধীনে তৈরি করা হবে 4 লাখ বাড়ি ও একটি বিমানবন্দর। এছাড়া গাজায় নির্বাচন আয়োজনের কথাও বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মাসে হুমকি দেন, গাজায় যুদ্ধ শেষ হলে উপত্যকাটির নিয়ন্ত্রণ নেবেন তারা। সেখান থেকে গাজাবাসীকে বিতাড়িত করে বিলাসবহুল শহর তৈরি করা হবে। তার এই হুমকির জবাবে ও নিজেদের পরিকল্পনা নিয়ে সম্মেলন করছে আরব লীগ। মিশর দাতা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে এই প্রস্তাব যেন দ্রুত বাস্তবায়ন করা যায়, সেজন্য তারা সবাই এগিয়ে আসতে। প্রস্তাব অনুযায়ী গাজা পুনর্গঠনে $53 বিলিয়ন খরচ করা হবে। গাজায় পানি ও বিদ্যুৎ বন্ধ করার পরিকল্পনা করছে ইসরায়েল। ইসরায়েলের একজন মুখপাত্র এমনই ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, হামাসের ওপর চাপ সৃষ্টির জন্য ইসরায়েলের হাতে অনেক উপায় রয়েছে। নেতানিয়াহুর মুখপাত্র ওমর দোস্ত্রি স্থানীয় গণমাধ্যমকে জানান, হামাস যত বেশি দিন প্রত্যাখ্যান করতে থাকবে, ইসরায়েল তত বেশি সুবিধা পাবে। তিনি জানান, ইসরায়েল আবারও যুদ্ধে ফিরে যাওয়ার জন্য সামরিকভাবেও প্রস্তুতি নিচ্ছে এবং গাজার পানি ও বিদ্যুৎ বন্ধ করার পরিকল্পনা নিয়েও আলোচনা চলছে। এই মুখপাত্র বলেছেন, ইসরায়েল যুক্তরাষ্ট্রের সাথে এ বিষয়ে সম্পূর্ণ সমন্বয় করছে এবং যতটা সম্ভব জীবিত বন্দীদের ফিরিয়ে আনার সুযোগ দিতে চায়। এদিকে নেতানিয়াহু গাজা যুদ্ধবিরতি এবং বন্দী বিনিময় চুক্তির 2য় পর্যায়ে আলোচনায় বসতে অস্বীকার করেছেন। এর পরিবর্তে তিনি চুক্তির 1ম ধাপ বাড়াতে চান। তবে হামাস এই প্রস্তাব অস্বীকার করে যুদ্ধবিরতির 2য় ধাপ নিয়ে আলোচনা করতে চায়। কুয়েতে রমজান মাসের শুরুতেই নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যে মূল্য ছাড়ের হিড়িক শুরু হয় বড় বড় সুপার শপ সহ চেইন শপগুলোতে। কে কত কম দামে ক্রেতাদের আকৃষ্ট করতে পারে তা নিয়ে রীতিমতো চলে প্রতিযোগিতা। এতে পিছিয়ে নেই সেখানকার বাংলাদেশি ব্যবসায়ীরাও। বাজার মনিটরিংয়ে থাকে সরকারের কঠোর নজরদারিও। কুয়েত থেকে সহকর্মী সাদেক রিপনের তথ্য ও ছবিতে জানাচ্ছেন মাহফুজুর রহমান। কুয়েতে পবিত্র মাহে রমজান উপলক্ষে ক্রেতাদের আকৃষ্ট করতে মাস জুড়ে চলে মূল্য ছাড়ের প্রতিযোগিতা। বিশেষ মূল্য ছাড়ের প্রচার দেখা যায় সোশ্যাল মিডিয়াতেও। নির্দিষ্ট পণ্যের সাথে ফ্রি দেয়া থেকে শুরু করে কিছু কিছু পণ্যে 50% পর্যন্ত ছাড় দিয়ে বিক্রি করে সুপারশপগুলো। এতে বেচা বিক্রি বেশি হয় খুশি ব্যবসায়ীরা। বিভিন্ন দেশের পণ্যের পাশাপাশি বাংলাদেশি পণ্যও কিনে থাকেন বিদেশি ক্রেতারা। চাল, ডাল, তেল, চিনি, ফল সহ নিত্য প্রয়োজনীয় যেসব পণ্যের চাহিদা রমজানে বেশি থাকে সেগুলোর উপর থাকে বিশেষ ছাড়। এ কাজে পিছিয়ে নেই বাংলাদেশি ব্যবসায়ীরাও। কেউ যেন পণ্যের দাম বাড়াতে না পারে সেজন্য পণ্যের গায়ে দাম ও এর মেয়াদ থাকা বাধ্যতামূলক। এগুলো খতিয়ে দেখতে ভোক্তা অধিকার সহ সরকারের একাধিক সংস্থা নিয়মিত তদারকি করে থাকেন। সারা বছর যে দামে বিক্রি করি রমজানে তার থেকে আরো কমে বিক্রি করি। আমাদের এখানে আমরা কোনো রমজান উপলক্ষে কোনো দামপত্র বাড়াই না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়নি, বরং রমজান উপলক্ষে আমরা আরো চেষ্টা থাকি যে আরো জনগণের সুযোগ সুবিধা দেওয়ার জন্য, যেমন কোনো জিনিসের দাম যেন না বাড়ে, একটু কমে দেওয়া যায় কিনা। মিউনিসিপ্যালিটি অর্থাৎ আরবিতে যেটাকে বলদিয়া বলে, তারা আসলে সবসময় মার্কেট পর্যবেক্ষণে থাকে, যার কারণে আসলে এখানে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পায় না। কখনোই চাইলে যে কোনো দোকানদার আসলে দাম বৃদ্ধি করতে পারে না। এক্ষেত্রে কোনো অসঙ্গতি ধরা পড়লে মোটা অঙ্কের জরিমানা সহ কোনো ক্ষেত্রে আইন অমান্যকারী প্রতিষ্ঠান বন্ধ করে দেয় সরকার। তাই রমজানের দাম সহনীয় পর্যায়ে রাখতে এগিয়ে আসেন ব্যবসায়ীরা। রোজাদারদের অতিরিক্ত অর্থকষ্ট লাঘবে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেন তারা। মাহফুজুর রহমান, 71। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খান জেলার একটি সেনানিবাসে জোড়া আত্মঘাতী বোমা হামলা হয়েছে। এতে নিহত হয়েছেন হামলাকারী সহ মোট 21 জন। নিহতদের মধ্যে হামলাকারী 6 জন, বাকিরা বেসামরিক যারা হামলার শিকার। এই বেসামরিকদের মধ্যে 4 জন শিশু ও 2 জন নারী রয়েছেন। নিহত এই 6 জন পাকিস্তানের নিষিদ্ধ রাজনৈতিক দল তেহরিকি তালিবান পাকিস্তানের সদস্য ছিলেন। ঘটনার প্রত্যক্ষদর্শী এক সেনা কর্মকর্তা জানান, মঙ্গলবার সন্ধ্যায় রোজা ভাঙার সময় সেনানিবাসের ওই এলাকায় 2টি বিস্ফোরক ভর্তি গাড়ি ঢুকে পড়ে। তার পরপরই ঘটে বিস্ফোরণ। বিস্ফোরণের ধাক্কায় নিকটবর্তী একটি মসজিদ এবং একটি বাড়ির ছাদ ভেঙে পড়েছে বলে জানিয়েছেন তিনি। হামলায় নিহতদের মধ্যে 15 জন বেসামরিক। এছাড়া এই ঘটনায় আহত হয়েছেন আরও 25 জন। আগের দিন সোমবার খাইবার পাখতুনখোয়ার একটি মাদ্রাসায় আত্মঘাতী বোমা হামলা ঘটেছিল। এতে স্থানীয় শীর্ষ তালেবান নেতা সহ নিহত হয়েছিলেন 6 জন।
দর্শক, এই ছিল আজকের আয়োজনে। কাল একই সময়ে আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।